Okay, hello, start my YouTube channel's name Tufan Singh Chemistry. Okay, so organic का full course complete, organic full course complete হবে। অর্গানিক ফুল কোর্স তার মধ্যে কি কি ইনক্লুড থাকবে আমি বলে দিচ্ছি প্রথমেই, তারপর আমরা চ্যাপ্টারে চলে যাব। ফার্স্টে ইনক্লুড থাকছে জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এর মধ্যে প্রায় অ্যারাউন্ড 20টা লেসন্স থাকছে, 20টা লেসন্স। দেন কার্বনিল এর মধ্যে অ্যারাউন্ড 8টা লেসন থাকবে। অ্যান্ড দেন রিয়াকশান মেকানিজমের মধ্যে থাকছে অ্যারাউন্ড 30টার মতো লেসন। আর তারপর আমরা আসবো নেম রিয়াকশানে আসবো। তারপর আমরা এই উপরের জায়গাটাই লিখছি। তারপর আমরা আসবো নেম রিয়াকশানে অ্যারাউন্ড আমরা 10টার মতো লেসন নেব। সো আমরা অর্গানিকের ফুল কনসেপ্ট আমরা ক্লিয়ার করব একদম প্রথম থেকে, যেখান থেকে বিভিন্ন ছেলের অসুবিধা হয় বিএসসি পড়ার সময় বা জেই নিটের জন্য। আমরা একদম ফুল প্রথম থেকে ফার্স্ট থেকে পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করে যাব, এবং আমি চেষ্টা করব অর্গানিকটা পুরোটা কমপ্লিট করার এই লেসনগুলোর মাধ্যমে। এবং কি বই পড়তে হবে তার শেষেতে, প্রতি চ্যাপ্টারের শেষেতে আমি ইনক্লুড করে দেবো। ওকে, তো ফার্স্টলি আমরা ডিসকাস করব যেটা নিয়ে, সেটা হচ্ছে জিওসি। তো জিওসির মধ্যে প্রথমেই ডিসকাস করব প্রথম দিনেই, যেটা হচ্ছে ইন্ডাকশন এফেক্টটা কি? The phenomena of transmission charge arising due to electronegativity difference in a covalent bond through a chain, charge electronegativity difference in a covalent through a chain of carbon atoms linked by sigma bonds. ধরো এমনি সি একটা হচ্ছে কার্বন চেন আছে, কার্বন চেনের মধ্যে বা এখানে একটা আমি ফ্লুরিন দিয়ে দিলাম, আর এদিকে আমি শেষে দিয়ে দিলাম একটা হচ্ছে CH3। এগুলোর মধ্যে আরও কিছু আছে এমনি করে আছে আরও। তো এখানে সি আর এফ এর মধ্যে তো একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। এফটা হচ্ছে ইলেকট্রনটা উইথড্র করছে, এফ নিজে ইলেকট্রনটা টানছে, ইলেকট্রনটা টেনে নেওয়ার প্রবণতা আছে। মানে কি, এফ এর ইলেকট্রোনেগেটিভিটিটা সি এর থেকে অনেকটা বেশি। আর এইদিকে যদি দেখি এটা হচ্ছে CH3, তা CH3 কি চাইবে যে প্লাস আই এফেক্ট, মানে CH3 ডোনেট করতে চাইবে। একটা ইলেকট্রন এখানে কি ডোনেট করে দিচ্ছে, তাহলে আমরা প্রথমে ইন্ডাকশন এফেক্টে কি দেখলাম, যে একটা কার্বন চেন আছে। একটা কার্বন চেন আছে। কার্বন চেনের দেখছি যে দুটোর মধ্যে, কার্বন চেনে মানে দুটো এলিমেন্টের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড মাঝখানে, আর এই যে দুটো এলিমেন্টের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। কেউ নিজে ইলেকট্রনটা টেনে নিচ্ছে, এবং কেউ যে আবার দুটো এলিমেন্টের মধ্যে কেউ নিজে ইলেকট্রন পুশ করছে, কেউ টানছে কেউ পুশ করছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে ইন্ডাকটিভ এফেক্ট, সেই ইন্ডাকটিভ এফেক্ট দু রকমের হতে পারে। আমি মাঝে একটু টাইম নিচ্ছি এইটা বোর্ডটা একটু বোঝার জন্য, এই টাইমটা তোমরা একটু স্কিপ করে নিতে পারো। তো ফার্স্টলি উই ডিসকাস প্লাস আই এফেক্ট। ওকে, প্লাস আই এফেক্ট এটা কি না, এটা কি দি অ্যাটমস অর গ্রুপস donate electrons to the carbon atom. তাহলে কি, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করছে। যেমন আগের পেজটা আমরা দেখে এলাম যে CH3টা ইলেকট্রন ডোনেট করছে, মানে সেই টাইপের কিছু। ধরো আমি একটা উদাহরণ দিতে গিয়ে যদি দেখাই, এই প্লাস আই এফেক্টের যদি উদাহরণটা একটা দেখাই, যে তাহলে প্লাস আই এফেক্টটা কী হলো, ইলেকট্রন the atoms or groups which donate electrons to the carbons. ধরো আমরা একটা দেখাচ্ছি CH3 অ্যান্ড এখানে হচ্ছে H।
তাহলে এই সিএইচ3গুলো কি ডোনেট করছে, হুইচ ডোনেট। তাহলে ইলেকট্রন কাকে ডোনেট করছে, ইলেকট্রন কাকে ডোনেট করছে না, এই কার্বন অ্যাটমটাকে ইলেকট্রন ডোনেট করছে, কার্বন অ্যাটমটাকে ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে। তাহলে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। তো আমরা এরপর দেখে নেব যে তাহলে প্লাস আই এফেক্ট তো অনেক কিছু হতে পারে, একটা সিএইচ3 হতে পারে, হাইড্রোজেনের হতে পারে, ডয়টেরিয়ামের হতে পারে, বা যেগুলো টার্সিয়ারি হতে পারে, বা প্রাইমারি কার্বনের হতে পারে, বা সেকেন্ডারি কার্বনের হতে পারে। তো এর ক্রমটা কি বা অর্ডারটা কি, তো এরপর আমরা সেই অর্ডারটা একটু দেখে নেবো আর কি, যে কার মানে ইলেকট্রন ডোনেট করার প্রবণতাটা, ইলেকট্রন ডোনেট করার প্রবণতাটা কার বেশি কার কম, সেই অর্ডারটা দেখব। তাহলে প্লাস আই এফেক্টের যে অর্ডারটা আছে, সেই অর্ডারটা হচ্ছে হাইড্রোজেন দেন গ্রেটার দেন ডয়টেরিয়াম, গ্রেটার দেন সিএইচ3, গ্রেটার দেন CH2R, গ্রেটার দেন CR3, গ্রেটার দেন বন্ড COO মাইনাস। ওকে, বন্ড COO মাইনাস, এটা চলে গেল প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্টটা এখানে চলে গেল। এবং পরে আরও ডিসকাস নেব, এটা একটা জাস্ট একটা প্রাথমিক ধারণা, এরপর এটা নিয়ে আমরা স্টেবিলিটি আরে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করে নিচ্ছি মাইনাস আই এফেক্ট নিয়ে, মাইনাস আই এফেক্ট। তাহলে আমরা কি প্রথম পেজেতেই দেখেছি যে এফটা হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টানছে, তাহলে এটা কি হবে, দি গ্রুপস অর অ্যাটমস হুইচ উইথড্রস ইলেকট্রন ফ্রম দি কার্বন অ্যাটমস, দি গ্রুপস অর অ্যাটমস which withdraw electron from carbon atom, ওকে, ফ্রম কার্বন অ্যাটম। তাহলে এরপর যদি মাইনাস আই এফেক্টের একটা যদি আমি উদাহরণ দেখতে চাই, উদাহরণ হিসাবে দেখছি একটা, যদি আমি উদাহরণ দেখতে চাই যে সি সাপোজ এখানে বন্ড আছে, এখানে যদি আমি ব্রোমিন দিলাম, তাহলে সি আর ব্রোমিনের মধ্যে নিশ্চয়ই এর ইলেকট্রোনেগেটিভিটিটা মোর, মানে কি ই নিজের দিকে ইলেকট্রনটা টানছে, ই নিজের দিকে ইলেকট্রনটা উইথড্র করছে। তাহলে এটাই হয়ে গেল মাইনাস আই এফেক্ট, ওকে। এরপর আমরা যেমন প্লাস আই এফেক্টের অর্ডারটা দেখেছি, তেমন মাইনাস আই এফেক্টেরও একটা অর্ডার নিশ্চয়ই থাকবে, মাইনাস আই এফেক্টেরও অর্ডার থাকে। তো আমরা এরপর সেই মাইনাস আই এফেক্টের অর্ডারটা দেখব যে কার কতটা ইলেকট্রন উইথড্র করার ক্ষমতাটা কার কতটা বেশি। তো এই দিয়ে থাকছে হাইড্রোজেন C6H5, একটা হচ্ছে OCH3, OH, I, Br, Cl, F, COOH, CN, NO2, N প্লাস CH3 তার হোল 3, মানে এইটা সবচেয়ে, এই N প্লাস CH3 তার হোল 3 এইটা সবচেয়ে কিন্তু ইলেকট্রন উইথড্র করার ক্ষমতা কিন্তু সব থেকে বেশি, এটা সব থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা এই যে ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে পড়লাম, ইন্ডাকটিভ এফেক্টে তাহলে দুটো ভাগ পড়লাম, প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট। এরপর ইন্ডাকটিভ এফেক্টের কতগুলো আমরা বৈশিষ্ট্য টাইপের কিছু একটা ডেফিনেশন টাইপের বলতে পারো। ডেফিনেশন আমি প্রথমে একটা দিয়েছি যে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, এরপর এর কতগুলো আমি ক্যারেক্টারিস্টিক বলতে যাচ্ছি, ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডাকটিভ এফেক্ট, ক্যারেক্টার মানে ইন্ডাকটিভ এফেক্টে ওইটা কেমন ক্যারেক্টার। তাহলে প্রথমেই যেটা বলতে হয়, ইট ইজ এ পার্মানেন্ট এফেক্ট, ওকে। it is a permanent effect, সরি এটা একটু আমার স্পেলিংটা মিস্টেক হচ্ছে, permanent effect, okay, it is a permanent effect. And secondly it operates through sigma bonds, যেমন আমি যদি এটা দিয়ে দেখি, এটা হচ্ছে সি, মানে এখানে হচ্ছে ইলেকট্রন, যদি এটা CH3 থাকতো, ইলেকট্রনটা হচ্ছে ইলেকট্রন যদি এটা একটা সিগমা বন্ড আছে, এর দিয়ে কি ইট অপারেটস, এটা দিয়ে আমি কি ইলেকট্রনটা
ইলেকট্রনটা পুশ করছি মানে ঠেলে দিচ্ছি, ইলেকট্রনটা পুশ করছি মানে প্লাস আই এফেক্ট। যাই হোক, এটা একটা কি একটা সিগমা বন্ড, সিগমা বন্ডের মাধ্যমে কি এই সিগমা বন্ডের মাধ্যমে এই যে ইন্ডাকটিভ এফেক্টটা সেটা কি প্রসেস করছে সিগমা বন্ডের মাধ্যমে, সিগমা বন্ডের মাধ্যমে। আর এটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট, পার্মানেন্ট এফেক্ট। ওকে, এটা একটা পার্মানেন্ট এফেক্ট। আর একটা এটা হচ্ছে যে সিগমা বন্ডের মাধ্যমে আমার এটা প্রসেসটা করছে। এরপর আমি যেটা বলতে চাইছি যে আমার ধরো এমনি আছে একটা সিগমা বন্ডের মাধ্যমে প্রসেস করছে তো, আর এখানে হচ্ছে ফ্লোরিনটা আছে, ফ্লোরিনটা নিশ্চয়ই মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে আর নিজের দিকে ইলেকট্রনটা হচ্ছে টেনে নিচ্ছে, নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিচ্ছে। তাহলে কি এখানটা তাহলে ডেল প্লাস হয়েছে, ডেল প্লাস যেটা আমি দেখাতে চাইছি ডেল প্লাস মানে কি আরও এফেক্টটা যত এইদিকে আসছে, যত এইদিকে আসছে তত কি এই এফেক্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে এটা একটা ডিস্টেন্স ডিপেন্ড করে যে এই 3 পজিশন ভিতর মনে হচ্ছে 3 নাম্বার কার্বন পর্যন্ত কি এই প্রসেসটা দেখাতে পাচ্ছে 3 নাম্বার কার্বন পর্যন্ত। কিন্তু তারপরে আস্তে আস্তে এফেক্টটা খুবই লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট করছে, একটা পার্মানেন্ট ফ্যাক্টর করছে। আর এই প্রসেসটা সিগমা বন্ডের মাধ্যমে কি প্রসেসটা এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট। ওকে, পার্মানেন্ট এফেক্ট করছে। তাহলে কি এরপর আমরা বলতে পারি যে এর অ্যাপ্লিকেশনটা কোথায় বলতে গেলে যে আমরা একটা স্টেবিলিটি দিয়ে যদি আমরা ব্যাখ্যাটা করতে চাই, ধরো আমি দিচ্ছি যে এইচ প্লাস চার্জ, একটা হচ্ছে সি প্লাস, একটা হচ্ছে যে CH3 বন্ড এইচ। এরপরে সি প্লাস চার্জ, এটা হচ্ছে দুটো CH3 দিচ্ছে, এটা CH3, এটা এইচ। এরপর হচ্ছে সি প্লাস চার্জ, একটা হচ্ছে CH3, একটা CH3, এটা হচ্ছে CH3। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা প্লাস চার্জ আছে, তাহলে প্লাস চার্জটা স্টেবিলাইজ করার জন্য ইলেকট্রনের প্রয়োজন। এখানে কি একটা প্লাস আই এফেক্ট, এখানে একটা প্লাস আই এফেক্ট দেখিয়েছি আমি, একটা প্লাস আই এফেক্ট। তাহলে এখানে আবার কি কটা প্লাস আই এফেক্ট হচ্ছে, একটা প্লাস আই আর একটা মানে হচ্ছে দুটো প্লাস আই এফেক্ট, একটা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। আর এখানে তিনটে প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, তাহলে কি স্টেবিলিটিটা মানে একটা পজিটিভ ক্যারেক্টার একটা ইলেকট্রন পেয়ে যাচ্ছে। মানে কি একটা ছেলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনভাবে খুবই খারাপ, তার কাছে একদম 0 টাকা আছে, তাকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনভাবে সাপোর্ট করার জন্য কি তাকে টাকা দিতে হচ্ছে, মানে কি একটা ইলেকট্রন বাইরে থেকে তাকে দিতে হলে সে তবে কিন্তু স্টেবল হচ্ছে। তাহলে এটা সবচেয়ে বেশি স্টেবল। তারপর এটা হচ্ছে স্টেবিলিটির অর্ডারটা হচ্ছে এটা চলে যাচ্ছে, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। এটা আমরা যেমন প্লাস আই এফেক্ট দিয়ে দেখলাম, তারপর এটা আমি তেমনই একটা মাইনাস আই এফেক্ট দিয়েও একটা দেখে নিই। একটু বোর্ডটা মোছার জন্য একটু প্রবলেম হচ্ছে অবশ্য, সেই টাইমটা তোমরা যদি বাজাতে চাও একটু স্কিপ করে নিও, নাহলে কন্টিনিউয়াস করতেই থাকো। অ্যান্ড এরপরে যে আমি উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে যে সি মাইনাস এখানে আছে, এটা CH3 আর হচ্ছে CF3 এখানে আছে CF3, এটা CH3 করে দিয়েছি, এটা হচ্ছে CF3 অ্যান্ড CF3, এখানে মাইনাস চার্জটা আছে। আর এটা তিনটেই CF3 করছে, CF3, এটা হচ্ছে CF3 অ্যান্ড CF, বারবার এইচটা স্কিপ হয়ে যাচ্ছে, CF3। তাহলে কি সবগুলোতে নেগেটিভ চার্জ আছে, তার নেগেটিভ চার্জটা টেনে নিচ্ছে। তাহলে কি
নেগেটিভ চার্জটা টেনে নিয়ে ওকে স্টেবল করে দিচ্ছে, একটা নেগেটিভ চার্জটা টেনে নিয়ে ওকে স্টেবল করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে, দেন এটা সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 2 নম্বর স্ট্রাকচার, দেন 1 নাম্বারটা, ঠিক আছে। তাহলে প্লাস আই এফেক্টটা এতটাই রাখছি, এরপরে পরে আরও বিভিন্ন জায়গায় রিঅ্যাকশন মেকানিজম প্লাস হচ্ছে কার্বনিল কম্পাউন্ডস, একদম পুরো এগুলো জাস্ট একটা বেসিক কনসেপ্ট হিসাবে রাখছি, ওকে। এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট হিসাবে থাকছে। এরপর হচ্ছে যে আগে আমরা প্রথমে বেসিক কনসেপ্টগুলো এই জিওসিতেই কমপ্লিট করব, যেমন বিভিন্ন ধরনের ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, রেজোনেন্সে বিভিন্ন ধরনের এনার্জি, স্টিরিও কেমিস্ট্রিটা স্টার্ট হবে প্রায় 10-12টা লেসনের বাদ দিয়ে। এরপর আমরা চলে আসছি হাইপার কনজুগেশন, ওকে। হাইপার কনজুগেশন এটাকে অনেকে বলে থাকে বেকার ন্যাথান এফেক্ট, বেকার নাথেন এফেক্ট, ওকে। এটাকে অনেকে বলে থাকে বেকার ন্যাথান এফেক্ট, ওকে। তাহলে এই হাইপার কনজুগেশন হলো হাইপার কনজুগেশন, এই হাইপার কনজুগেশনে যেটা আরেকটা নাম আমরা বলে থাকি বেকার ন্যাথান এফেক্ট, বেকার ন্যাথান এফেক্ট। আর এইটা সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং কথা, এটা হচ্ছে আমরা এটা হিসাবে পড়বো, এটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স, সরি একটু এটা এই দিকটা একটু মুছতে হচ্ছে। নো বন্ড রেজোনেন্স, তো কী করে নো বন্ড রেজোনেন্স হচ্ছে, তার জন্য একটু ইন্টারেস্টিং নিশ্চয়ই গ্রো করছে। যারা জানো তারা অলরেডি জানো, তারা এটাকে একটু রিভাইজ দিয়ে নাও, আর যারা জানো না তারা এরপরের যে আমি এক্সাম্পলটা দেবো, এক্সাম্পলটার মাধ্যমেই তোমরা বুঝতে পেরে যাবে, ওকে। তো প্রথমে আমি এক্সাম্পলটা দিচ্ছি, যেটা এটা হচ্ছে CH বন্ড CH ডবল বন্ড CH2, এই স্ট্রাকচারগুলো সঙ্গে সঙ্গে একটু খাতায় নোট করতে হবে, কারণ আমার তো এখানে ছোটো বোর্ডটা, তাহলে একটু প্রবলেম হয়ে যায়। তার জন্য একটু তাড়াতাড়ি যখন আমার নতুন কম্পাউন্ড বানাবো তখন লিখতে শুরু করবো, পুরো প্রসেস পুরো কিন্তু অর্গ্যানিকটা এমনভাবেই হবে, তো একটু তাড়াতাড়ি লিখে নেওয়ার একটু চেষ্টাটা করবে, ওকে। তো প্রথমে আমরা যেটা দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে এখানে আমরা যেটা প্রথমে বলে থাকি, এই ডবল বন্ডটার রেসপেক্টে এই কার্বনটা হচ্ছে আলফা পজিশন, তো আলফা পজিশনে কটা হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন আছে। তাহলে প্রথমে একটা স্ট্রাকচার যেটা হয় C মাইনাস আর H প্লাস, তাহলে বন্ড একটা হচ্ছে যেটা হচ্ছে CH ডবল বন্ড CH2 এইটা একটু এই স্টেপটা আমি একটু দেখাচ্ছি, যেটা যার কারণে তোমরা একটু বুঝতে যাতে সুবিধা হয়। তো এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার, তো তাহলে এই মাইনাসটা এখানটায় পড়বে আর এই মাইনাসটা এখানটায় উঠে যাচ্ছে, তাহলে ফাইনালি কি তৈরি হচ্ছে CH2, এই দুটোতে, আর উপরে একটা H প্লাস থেকে যাচ্ছে, আর এটা ডবল বন্ড CH বন্ড CH2 মাইনাস, এমনি যেমন করে একটা হাইড্রোজেন উঠলো, তাহলে এখানে আর কটা হাইড্রোজেন ওঠার স্পেস আছে, এখনও 2টো হাইড্রোজেন ওঠার স্পেস আছে, তাহলে কি এখনও 2টো স্ট্রাকচার হবে। এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার, এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার। এখন আমরা 2টো স্ট্রাকচার দেখতে পারি, প্রথমে আমরা এই হাইড্রোজেনটাকে তুলেছি, তাহলে এখনও কি 2টো দেখতে পারি, একটু আমি মুছে নিচ্ছি, তোমরা একটু এই জায়গাটা একটু নোট করে নেবে। তো প্রথমে হচ্ছে উপরের হাইড্রোজেনটা তুলে আমরা প্রথমে দ্বিতীয় স্ট্রাকচারটা করেছি, এরপরে আমি এই বাঁদিকের হাইড্রোজেনটাকে তুলে কি হচ্ছে একবারে লিখছি আমি, একটা H ডবল বন্ড CH মাইনাস, আর এখানে হচ্ছে যে H প্লাস হয়ে গেল, তাহলে এইটা চলে এলো 3 নাম্বার স্ট্রাকচার, তাহলে আরেকটা কি স্ট্রাকচার হতে পারে, যে 4 নম্বর স্ট্রাকচারটা, সেটা হচ্ছে যে এই নিচের কার্বনটাকে তুলে আমি করে দিচ্ছি, একটা হচ্ছে হাইড্রোজেন
একটা হচ্ছে যে এইচ প্লাস একটা হচ্ছে যে এখানে তাহলে নেগেটিভ চার্জটার জন্য ডবল বন্ড CH2 মাইনাস তাহলে এটা চলে এলো মোট 4টে। তাহলে কি আমরা এখানে কটা স্ট্রাকচার পেলাম? আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে হাইপার কনজুগেশনের মাধ্যমে মোট আমরা কিন্তু পেয়ে গেলাম 4টে স্ট্রাকচার। ঠিক আছে, 4টে স্ট্রাকচার পেয়ে গেছি। একটা কি মানে when a CH sigma bond is in conjugation sigma electrons, when a CH sigma bond is a conjugation sigma electrons of this bond enter into conjugation. This is extension of normal conjugation and was termed hyperconjugation okay, was termed hyperconjugation কি আরেকবার রিপিট করছি, when a CH sigma bond is in conjugation these sigma electrons of this bond enter into conjugation. This is an extension of normal conjugation and was termed hyperconjugation. তাহলে এমনভাবে যেটা আমি দেখেছি যে ডবল বন্ডের রেসপেক্টে আমরা যেটা দেখলাম, ডবল বন্ডের রেসপেক্টে যে আলফা হাইড্রোজেন যে এটা হচ্ছে ডবল বন্ডের রেসপেক্টে, ওকে, ডবল বন্ডের রেসপেক্টে এটা আলফা হাইড্রোজেন হচ্ছে। তেমনভাবে আমি বলতে পারি যে একটা হচ্ছে সি পজিটিভ, এটা কার্বোক্যাটায়ন আছে, এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে এই কার্বনটার রেসপেক্টে এই কার্বনটা হচ্ছে আলফা হাইড্রোজেন। বা তেমনভাবে আমি লিখতে পারি একটা হচ্ছে সি ডট মানে র্যাডিক্যাল আছে, আর একটা হচ্ছে যে তোমার তাহলে এখানে এই কার্বনটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এই কার্বনটা হচ্ছে আলফা হাইড্রোজেন। যদি আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে, আরও একটা এক্সাম্পল যেটা দিচ্ছি আমি, একটা হচ্ছে যে টলুইন আছে, ডবল বন্ডের রেসপেক্টে আলফা হাইড্রোজেন কটা আছে? আলফা হাইড্রোজেন কটা আছে? আলফা কার্বনের সাথে অ্যাটাচ করা হাইড্রোজেনগুলোকেই বলে কিন্তু আলফা হাইড্রোজেন, ওকে। তাহলে এখানে আছে আলফা হাইড্রোজেন মানে 3টে। তাহলে আমরা কি 3 হাইপার কনজুগেশন স্ট্রাকচার আমরা এখান থেকে পেয়ে যাব, 3 হাইপার কনজুগেশন স্ট্রাকচার আমরা এখান থেকে পেয়ে যাব। তো একটা স্ট্রাকচার আমি যেমন দেখাচ্ছি এখানে, একটা হচ্ছে যে সি, আর একটা হাইড্রোজেন যদি উঠে যাচ্ছে প্লাস হয়ে, তাহলে এখানটা হচ্ছে ডবল বন্ড হয়ে যাচ্ছে, বন্ড এইচ, একটা হচ্ছে এখানে আমি একটু অন্য কালার দিয়ে পাই বন্ডগুলো এখানে দেখাচ্ছি, ওকে, যাতে না একটু অসুবিধা না হয়। এখানে একটা ডবল বন্ড আছে আর এখানটা তখন মাইনাস হয়ে গেল। এরপর এই মাইনাসটা এখানে কিন্তু পড়বে আর এটা কিন্তু এখানে আসবে। তো এইটা আমরা রেজোনেন্সে জানতে পারবো। তো এত টেনশন নেওয়ার কিছু নেই, যারা ব্যাপারটা হয়ে গেছে তাদের কাছে হয়তো সোজা লাগছে ব্যাপারটা, কিন্তু যারা বেসিক নলেজটা এই সময়ই ক্লিয়ার করে নাও, বেসিক নলেজটা আর পরে যে কিন্তু ক্লিয়ার করতে পারবে না। একদম আমি বেসিক নলেজ থেকে জিনিসটা আমি শেখাবো, আমি আমার মতো করে আমি বেসিক নলেজ থেকে শেখাবো। তো আমরা ট্রাই করতে থাকি, দেন একদিন হবেই, একদিন আমরা বিভিন্ন রিয়েকশানে যাব। হ্যাঁ, প্রথম আমি সোজা রিয়েকশানই করাচ্ছি, অনেকের কাছে সোজা লাগবে, কিন্তু যারা ফার্স্ট কনসেপ্টটা তৈরি করে আসোনি তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে, ওকে। তো আমি আমার মতো ট্রাই করছি, তোমরা প্লিজ সাপোর্ট করতে থাকো এবং দেখতে থাকো যদি ভালো লাগে। আর একদিনের বিচারে আমাকে মানে রেসপেক্টে তুমি আমার ক্লাসগুলো দেখো না, তুমি আমাকে একটা লেসন হয় জিওসি বা কার্বনিল মানে আমি যেই কার্বনিল অ্যান্ড দেন রিয়েকশন মেকানিজম, দেন নেম রিয়েকশন। তো একটা জিওসি ফুল কনসেপ্ট কমপ্লিট হওয়ার পর তারপর যদি খারাপ লাগে তবে ব্যাপারটা খারাপ, না হলে কিন্তু একটা কনসেপ্টে যদি ভালো লাগে সেটা কিন্তু একদিনে ভালো লাগতে পারে না, একদিনে কোনো টিচারকে ভালো লাগতে পারে না। আর টিচারকে তাকে একটু টাইম দিতে হয়, আর কোনো জিনিস শেখার জন্য একটু টাইম ধরতে হয়, কারণ আমাদেরকে তো পুরোটা নিয়ে চলতে হয়। কিছু বেসিক কনসেপ্ট কিছু জায়গার কিছু ছেলেদের মধ্যে
একটু নড়বড়ে থাকে। তো বেসিক কনসেপ্টগুলো নিয়েও আমাদেরকে প্রথম থেকে চলতে হয়। তো যা জানো ভালো, অলরেডি জানো তো ভালো, তুমি তোমার বেসিক কনসেপ্ট একটু আরও ভালো করে নাও, বেসিক কনসেপ্টটা একটু আরও ভালো করে নাও। একটা যখন ঘর তৈরি হবে, সেই ঘরটার যদি আমার মাটির নিচে যে কলম দেওয়া হয়, লোহা দিয়ে যে কলম দেওয়া হয়, সেখানে ইন্টিগ্রেশন আরে অনেক ইঞ্জিনিয়ারের ব্যাপার লাগে, আমাদের কেমিস্ট্রি ছেলেদের অত ইন্টিগ্রেশনের ব্যাপারটা আসে, কেমিক্যাল কাইনেটিক্সে আসে। তো আমরা ম্যাথামেটিক্সের থেকে একটু দূরেই থাকতে চাই অবশ্য। তো ঘরটার কাছে যখন আমরা যাই, ঘরটার নিচটা কিন্তু যদি ভালো করে থাকে, তাহলে কিন্তু উপরতলাটা আরও কমফর্ট হয়। তো কি নিচতলাটা করতে আর সিঁড়িটা পর্যন্ত উঠে যেতে যদি তুমি তোমার কষ্টটা দিয়ে যাও, দেন 2 তলা 3 তলা আরামসে হয়ে যাবে। ওকে, তো প্রাথমিক কনসেপ্ট থেকে এগিয়ে চলো, একদিন ঠিকঠাক জায়গাতে পৌঁছে যাবে। ওকে, এরপর আমরা একটু যদি একটু হাইপার কনজুগেশন নিয়ে ব্যাখ্যা করি। হ্যাঁ, হাইপার কনজুগেশন আরেকটা আছে, যে আমি ওই অ্যাপ্লিকেশন অফ হাইপার কনজুগেশন এফেক্টের অ্যাপ্লিকেশনটা কোথায়, আমি একটা জিনিস শিখলাম, তাকে যদি আমি কাজেই না লাগাতে পারি, তো অ্যাপ্লিকেশনটা কোথায়। তো আমি প্রথমে চলে আসি হাইব্রিডাইজেশনটা একটু বলে নিই, জাস্ট একটু সিম্পল কনসেপ্ট, দেন আবার আমি পরে আসবো এটাই। হাইব্রিডাইজেশন ওকে, হাইব্রিডাইজেশনটাই যেটা হচ্ছে, এটা হচ্ছে CH4। এটা কি CH4? এটা সি কার্বনের কি হাইব্রিডাইজেশন? তো প্রথমেই 4টে হলে sp3, এটা সহজভাবে মনে রাখো, পরে আমরা কিন্তু কনসেপ্টে আসবো। পরে আমরা যখন ইনঅর্গ্যানিক পড়বো, ইনঅর্গ্যানিকের কোয়ান্টাম দিয়ে কনসেপ্ট পড়বো, বা অর্গ্যানিক আরও পরে জানবো, কনসেপ্ট পরে জানবো। আগে বেসিক কনসেপ্টটা জানো। 3তে হলে sp2, আর 2তে হলে sp। তো দেখো আমি বিভিন্ন বন্ড দিচ্ছি, সি এর সাথে হাইড্রোজেন কটা যুক্ত আছে? 4টে। তা 4টে হলে কি sp3। আর প্রতি পাই বন্ডের জন্যে বন্ড কানেক্ট করো কিন্তু একটা বন্ড, মানে তুমি যখন গুনছো সেটাকে একটা হিসাবে গুণ। তাহলে কি আমি আরও উদাহরণ দিচ্ছি, sp2 বা sp, তাহলে অনেকটা ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি এরপর দিচ্ছি CH2 ডবল বন্ড সি বন্ড এইচ। তাহলে এখানে এমনি কটা বন্ড দেখতে পাচ্ছ? একটা বন্ড, দুটো বন্ড। এটার জন্য কটা কনসেপ্ট করতে বলেছি? একটা। তাহলে কটা হচ্ছে? 3 মানে কি বলে দেবে? sp। ওকে sp, তাহলে কি ফুল মোড। ওকে, দেন আমরা আরও পরে জানবো লোন পেয়ার বন্ড পেয়ার, সেগুলো পরে। তো আমরা ইনঅর্গ্যানিকে যাচ্ছি, বারবার ওটা বলতে থাকছি, চলো আর বলছি না। তো এরপর আমরা যাচ্ছি একটা sp-র কনসেপ্ট নিয়ে একটু দেখে নিই, যে CH3, এটা হচ্ছে সি, এখানে 3টে আছে, বন্ড এইচ। এখানে কটা আছে? এখানে কটা? একটা, আর এর জন্য একটা। তাহলে দুটো হলে কি হবে? sp, দুটো হলে sp। হ্যাঁ, এরপর আমরা বলবো যে ওই যে অ্যাপ্লিকেশন অফ দি হাইপার কনজুগেশন এফেক্ট। তো আমরা অ্যাপ্লিকেশনের প্রথমেই বলতে গেলেই অর্গানিক কম্পাউন্ডে প্রথমেই চলে আসে স্টেবিলিটি, রিঅ্যাক্টিভিটি, কার কতক্ষণ রিঅ্যাকশান, কে কত আগে করবে, কে রিঅ্যাকশান করে স্টেবিলাইজ হয়ে গেছে, এইসব নিয়ে আমরা একটু ভাবি। তাহলে এখানে আমরা স্টেবিলিটি অফ অ্যালকিনসের স্টেবিলিটিতে একটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন একটা আমরা দেখছি। ওকে, অ্যালকিনসের রেসপেক্টে একটা আমরা দেখছি। তো এখানে আছে সি ডবল বন্ড এইচ। আরেকটা আমরা নিয়ে নিচ্ছি সি ডবল বন্ড, এটা হচ্ছে CH3 এইচ। ওকে, আরেকটা আমি নিচ্ছি সি ডবল বন্ড এইচ অ্যান্ড CH3 ওকে, CH3। তাহলে কি এটাতে এই বন্ডের রেসপেক্টে কোনো কি আলফা কার্বন আছে? হ্যাঁ না নো, আলফা কোনো নেই। এখানে আলফা কার্বন কটা আছে? একটা। তাহলে এর সাথে অ্যাটাচ করা কটা? 3 আলফা হাইড্রোজেন আছে,
এর সাথে আলফা কার্বন আছে দুটো ডবল বন্ডের রেসপেক্টে, আর আলফা হাইড্রোজেন তার সাথে অ্যাটাচ করে আছে 6 আলফা হাইড্রোজেন। তো স্টেবিলিটি কার বেড়ে গেল, যার যত আলফা হাইড্রোজেন, যার যত হাইপার কনজুগেশন স্ট্রাকচার বেড়ে যাবে তার তত স্টেবিলিটি সে তত গেন করবে। তাই এটা স্টেবিলিটি সবচেয়ে বেশি 3 নম্বর স্ট্রাকচারে, দেন 2 নম্বর, দেন 1 নম্বর। তাহলে এটা হচ্ছে স্টেবিলিটির অর্ডারটা, ওকে। তাহলে আমি এটা মুছছি একটু। দেন স্টেবিলিটি অর্ডারটা আমি দেখছি। তো আজকের যে আলোচনাটা এতটাই থাকছে। আমরা নেক্সট দিন রেজোনেন্স ট্রাই করবো, রেজোনেন্স একসাথে শিখবো। সেখানে বিভিন্ন পাই বন্ডের কনজুগেশন, পাই বন্ড কী করে পাই ওভারল্যাপ করছে, কী করে ডবল বন্ড করছে, রেজোনেন্স এনার্জি, রেজোনেন্স কোথা থেকে এলো, সাবজেক্টটা রেজোনেন্স কোথা থেকে এলো, আমরা কেন এটা ইউজ করছি। এটা কিন্তু অনেক টিচাররা স্কিপ করে যায়, বা এটা আমরা কিন্তু শুনতে মানে জানি না যে এই ব্যাপারটা রেজোনেন্সটা কোথা থেকে এই যোগ এসছে বা কী থেকে এসছে, বা রেজোনেন্স এনার্জিটা গ্যাপটা কোথায়, সেটা একটা পরের দিন বা নেক্সট ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট বা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তো এরপর দিন আমরা রেজোনেন্স নিয়েই একটু পড়াশোনাটা করব। আর এই ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব, ওকে। কারণ তোমাদের মোটিভেশনের জন্যই এইসব কাজ করা। কারণ সবসময় একটা শিক্ষক বেশি করে মোটিভেশন পেলেও হয়, হ্যাঁ আমি আমার দিক থেকে সবচেয়ে বেস্ট ট্রাই করে তো যাবই। তোমাদের মোটিভেশন পেলে আরও হয়তো এগিয়ে দিতে পারি, বা আরও নতুন কিছু কনসেপ্ট করতে পারি, বা আমাকে নিজে তো পড়তে হয়, নিজে পড়ে করতে হয়। তো আমি আরও কিছু নতুন কনসেপ্ট ট্রাই করতে পারি, আরও নতুন বই পড়তে হয়। তোমরা যত আমাকে এগিয়ে নিয়ে আমি তো তত এগিয়ে নিয়ে যেতে নিজেকেও চাইবো তত স্ট্রং করতে, না? তো এটাই আর কি। অ্যান্ড থ্যাংক ইউ for starting this, for joining us and for watching these lessons. And যদি ভালো লেগে থাকে নেক্সট দিন এসো এবং 20টা লেসন কমপ্লিট করে যাওয়ার পর তুমি তোমার জিওসি কনসেপ্ট নিজে থেকে একটু চেক করে নিও, ওকে। অ্যান্ড ওকে, আজকের মতো এখানেই ছাড়লাম। আবার পরের দিন হচ্ছে, এবং আমি কন্টিনিউটি করার চেষ্টা করছি, এবং ভিডিও সব তাড়াতাড়ি আসবে, ওকে। আজকে আলোচনা এতটাই।